আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। দেশজুড়ে চলমান তাপ প্রবাহের মধ্যে শ্রেণী কার্যক্রমের সময় এগিয়ে এনে কাল থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয়। 2 শিফটের বিদ্যালয়ে প্রথম শিফট সকাল 8টা থেকে 11:30, দ্বিতীয় শিফট সকাল 10:45 থেকে 11:30 পর্যন্ত। তীব্র গরমে ক্লাস নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবকরা। এই মুহূর্তে স্কুল চালুর পক্ষে না বেশিরভাগ চিকিৎসক। তারপরও চালু রাখলে শিশুদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে শ্রেণীকক্ষে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখার পরামর্শ দিলেন তারা। আতিকা রহমানের রিপোর্ট। ঈদের ছুটির পর তীব্র তাপদাহের কারণে এক সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। এবার স্কুল চালু করার সিদ্ধান্ত নিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে স্কুলের সময়সীমা কিছুটা কমানো হয়েছে। অ্যাসেম্বলিও বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। দিনের বেলা ঢাকাসহ দেশের বেশিরভাগ স্থানে 39 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে। আর্দ্রতা বেশি হওয়ায় অনুভূত তাপমাত্রা বেশি। গরমের তীব্রতার মধ্যে স্কুল খোলা নিয়ে দুশ্চিন্তায় শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা বলছেন, তাপমাত্রা বেশি হওয়ায় সন্তানদের ঘরের মধ্যে রাখছেন। এর মধ্যে স্কুল আসা যাওয়া কষ্টকর হবে। গরমের মধ্যে স্কুলে যেতে একটা সমস্যা হতে পারে। স্কুলে গেলে কি হয় যে ফ্যান ভালোভাবে চলে না, রোড সেটিং অনেক বেশি হয়, এ কারণে আমাদের অনেক কষ্ট হয়। ঠান্ডা গরমে যে জ্বরটা আসলে কাশি শুরু হয়ে যায়, আর এটার জন্য তো আপনার বেশ কিছুদিন তারা সাফার করে, আর ওই অবস্থা তো স্কুলে নেওয়াটা আসলে সম্ভব না আমাদের। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, গরমে ঘর থেকে বের হওয়া, লোডশেডিং, ঘিঞ্জি পরিবেশে ক্লাস করা এবং স্কুলের সামনে অস্বাস্থ্যকর খাবার শিশুদের মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলবে। বিদ্যমান পরিস্থিতি কিন্তু স্কুল খোলার জন্য আদর্শ না। দ্বিতীয়ত হচ্ছে, যদি শুধু তাপমাত্রার ব্যাপারটা থাকতো, সেটাকে ফ্যান ইত্যাদি দিয়ে আমরা কিছুটা হয়তো স্বস্তি দিতে পারতাম। এর সাথে যদি সুপেয় পানি না থাকে, তাহলে তো এটি একটা বিপজ্জনক অবস্থা তৈরি হবে। অতএব সুপেয় পানির বন্দোবস্ত না করে, বিদ্যুতের বন্দোবস্ত না করে এই সময় স্কুল খোলাটা যথার্থ হবে বলে আমি মনে করি না। গরম থেকে শিশুদের রক্ষা করতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিশুদ্ধ পানি, খাবার, স্যালাইন ও মেডিকেল সাপোর্ট রাখার পরামর্শ দিলেন এই বিশেষজ্ঞ। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। তীব্র গরমের মধ্যে সুখবর দিল আবহাওয়া অফিস। চলতি সপ্তাহে দেশের উত্তর পূর্ব ও উত্তর দক্ষিণ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তখন অনেকটা সহনীয় পর্যায়ে চলে আসবে তাপমাত্রা। তবে চলমান তাপদাহ অব্যাহত থাকবে আরও 2 থেকে 3 দিন। সকালে সব তথ্য জানান আবহাওয়াবিদ বজলুর রশিদ। এদিকে চুয়াডাঙ্গায় অতি তীব্র তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ভ্যাপসা গরমে অস্বস্তি বেড়েছে কয়েক গুণ। বিকেল 3টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা 42.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। এজন্য তীব্র তাপদাহের মধ্যে স্বস্তির বৃষ্টি। সত্যি না হলো তীব্র গরমে জনগণকে কিছুটা সাময়িক স্বস্তি দিতে এভাবে রাজধানীতে প্রতিদিন 4 লাখ লিটার পানি ছিটানোর উদ্যোগ নিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। আগারগাঁওয়ে পানি ছিটানোর এই কার্যক্রম উদ্বোধন শেষে মেয়র আতিকুল ইসলাম জানান, হিট অফিসারের পরামর্শে ওয়াটার স্প্রে বা কৃত্রিম বৃষ্টি ছিটানো হচ্ছে। প্রতিদিন সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত এভাবে পানি ছিটানো হবে। জলাধার কোন সাহসে তারা ভরে? আসুন, এই গরমের মধ্যে আজকে নগরবাসী কষ্ট পাচ্ছে, আমি নগরবাসীকে উদারত আহ্বান জানাবো যে অবৈধভাবে কোনো জলাধার, কোনো খেলার মাঠ, কোনো লেক, কোনো খাল কেউ যেন দখল করতে না পারে, কারণ তার প্রকৃতিকে ধ্বংস করছে, প্রকৃতি তার প্রতিশোধ নিচ্ছে। এদিকে গরমজনিত নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। এই গরমে বারবার ঠান্ডা লাগতেছে, অসুখ বিসুখ বেশি, ঠান্ডা, পাতলা পায়খানা, এই আজকে 1 সপ্তাহ তামাই। গরম থেকে বারবার ঘেমে যায়, আর ঘরের ভিতরে অনেক গরম, তো ওই গরমে বাচ্চার শরীর বেশি গরম থাকে, এই কারণে হয়তো জ্বর, তারপর গরমের কারণে অস্থিরতা, এরপর গায়ে লাল লাল গরমের গোটা উঠে গেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, মে মাসের 2 থেকে 3 তারিখে ময়মনসিংহ, ঢাকা, সিলেট ও চট্টগ্রামে বৃষ্টি হবে। ধীরে ধীরে দেশের প্রতিটি স্থানে 6 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হবে। চলমান তাপদাহ যেটা চলছে, এটা হয়তো আগামী আরও 2 থেকে 3 দিন এটা কন্টিনিউ করবে। 2 তারিখ থেকে কিছু কিছু বৃষ্টি বেড়ে যাবে, বিশেষ করে আপনার ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং চট্টগ্রাম এইসব জায়গায় 2 থেকে 3 তারিখের মধ্যে অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এটা গ্র্যাজুয়ালি হয়তো বেড়ে যাবে। সেক্ষেত্রে 4-5 তারিখের ভিতরেই দেশের অনেক জায়গায় বৃষ্টি হবে। সেই সময় তাপমাত্রা অনেকটা সহনীয় পর্যায়ে চলে আসবে। তীব্র তাপদাহে চুয়াডাঙ্গা, যশোর, মেহেরপুর, খুলনা, বাগেরহাট ও রাজশাহী সহ বিভিন্ন জেলায় জনজীবন এখন বিপর্যস্ত। দীপ্তচন্দ্র পাল, আরটিভি, ঢাকা।
সারা দেশে তীব্র দাবদাহের মধ্যে স্বস্তির বৃষ্টি নামল দেশের উত্তর পূর্বাঞ্চলের জেলা সিলেটে। রাত 8:30টার দিকে হাওয়া বৃষ্টির সঙ্গে ছিল ঝড়ো বাতাস, যার প্রভাবে সিলেট শহরে গরমের রেশ অনেকটাই কেটেছে, বইছে স্বস্তির হাওয়া। এর আগে শুক্রবার দিনগত রাতেও বিজলি সহ বৃষ্টি নামে সিলেটে। শনিবার ভোর রাতেও থেমে থেমে হয় বৃষ্টি। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী সিলেটে 24 ঘন্টায় 84.4 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। প্রথম ধাপে 150টি উপজেলায় নির্বাচন আগামী 8 মে। প্রতীক বরাদ্দের পরপরই জমে উঠেছে প্রার্থীদের প্রচারণা। তবে নির্বাচনে এমপি মন্ত্রীদের স্বজনের প্রার্থিতা প্রত্যাহারের দলীয় নির্দেশনা থাকলেও তা বেশিরভাগই মানেননি। এদিকে নির্বাচন কমিশন বলছে, দলীয় প্রভাবমুক্ত, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। জেলা প্রতিনিধিদের তথ্যছবিতে সৈয়দ মাহমুদের রিপোর্ট। তীব্র গরম উপেক্ষা করে 150 উপজেলায় প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। ভোটারদের কাছে টানতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। 4 ধাপের 6ষ্ঠ উপজেলা নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অংশগ্রহণমূলক করতে আওয়ামী লীগ থেকে কাউকেই দলীয় প্রতীক দেয়া হয়নি। একই সঙ্গে এমপি মন্ত্রীদের স্বজনদের প্রার্থিতা প্রত্যাহারে কঠোর নির্দেশনা ছিল আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তবে মাঠের চিত্র ভিন্ন। বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদনের তথ্য বলছে, প্রথম ধাপের মনোনয়নপত্র প্রত্যাহার শেষ হবার পরও কমপক্ষে 33টি উপজেলায় চেয়ারম্যান পদে 47 জন প্রার্থী আছেন যারা স্থানীয় এমপি ও মন্ত্রীর স্বজন। এছাড়া প্রথম ধাপে যে 26 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তাদের মধ্যেও বেশ কয়েকজন এমপি মন্ত্রীর স্বজন। স্থানীয়রা বলছেন, প্রভাব বিস্তার ও নেতৃত্ব ধরে রাখতেই এমনটা হচ্ছে। তবে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা হুঁশিয়ারি দিয়েছেন, নির্বাচনে কোনো সংসদ সদস্য প্রচারণায় অংশ নিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন নিয়ে মত বিনিময়ে অংশ নেন তিনি। যদি উনি কারোর পক্ষে প্রচারণা করেন, আমরা যদি তথ্য প্রমাণ সহ পাই, নিশ্চয়ই নির্বাচন কমিশন আইনগত ব্যবস্থা নিয়ে থাকে, নেবে। ভোটারদের আমি যেটা বলবো, আমাদের কাজের প্রতি আস্থা রাখেন, আমাদের আইনশৃঙ্খল বাহিনীর কাজের প্রতি আস্থা রাখেন, কারণ নির্বাচন দেশের জন্য অত্যন্ত জরুরি। তবে জাল ভোট হলে সেই কেন্দ্রে ভোট নেওয়া বন্ধ করে দেয়া হবে। বরিশালে এক সভায় এ কথা জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ আহসান হাবিব খান। একটা জাল ভোট যদি হয়, সঙ্গে সঙ্গে সেই কেন্দ্র বন্ধ হবে। যদি ওখানে কেউ স্বাভাবিক পরিবেশকে বিঘ্ন ঘটায়, সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীকে ডাকবে, ততক্ষণ পর্যন্ত ভোট কার্যক্রম বন্ধ থাকবে এবং আইন শৃঙ্খলা বাহিনী এসে যখন ঠিক করবে তখন তো ভোট কার্যক্রম। যদি এটাও যদি ফেলে এত শক্তিশালী দখল হয়ে গেছে, প্লিজ ক্লোজ দ্য চ্যাপ্টার, ভোট কেন্দ্র বন্ধ, চলে যান। সৈয়দ মাহমুদ, RTV। কোন প্রকার আওয়ামী লীগ নয়, ক্ষমতায় যেতে বিদেশি প্রভুদের দাসত্ব করছে বিএনপি। দলটিতে গণতন্ত্র নেই মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, তারা কিভাবে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। সকালে শেরেবাংলা একে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। শেরেবাংলা একে ফজলুল হকের 62তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দাসত্বের তকমাটা বিএনপির সঙ্গে লেগে আছে। তারাই দাসত্ব করে ক্ষমতা পাওয়ার জন্য। তারা মনে করে যে বিদেশি প্রভুরা তাদের দাসত্ব করলে ক্ষমতা রক্ষা করা যায়, ক্ষমতায় যাওয়া যায়। বিএনপিকে কোনো গণতান্ত্রিক দল আমি মনে করি তাদের ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠা কোনো নজির নেই। উন্নয়নের ভেলকিবাজিতে বাংলাদেশকে মৃত্যু উপত্যকায় পরিণত করেছে সরকার। ঢাকা শহরের বাইরে বিদ্যুতের লোডশেডিংয়ে হাঁসফাঁস করছে জনগণ, এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানী পল্লবীতে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে দাবদাহে অতিষ্ঠ পথচারীদের খাবার, পানি ও স্যালাইন বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, পুকুর, ডোবা, জলাশয় ভরাট করে পরিবেশকে ধ্বংস করেছে সরকার। এদিকে জাতীয় প্রেস ক্লাবে অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহর আত্মজীবনী আমার জীবন আমার সংগ্রাম বইয়ের মোড়ক উন্মোচন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে ঢাকার বাইরে 53% বিদ্যুৎ নেই। গোটা দেশকে বন, জঙ্গল, গাছপালা, নদী, নালা সব উজাড় করে দিয়ে আপনি এইখানে আপনার উন্নয়নের যে ভেলকিবাজি দেখাচ্ছে, কোথায় গেল সে?
আজকে আমি বলেছি যে মৃত্যু পতাকা, ডেথ ভ্যালি। রাজধানীতে কোটি টাকার ভয়ঙ্কর মাদক আইস সহ এক সঙ্গীত শিল্পীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায় উচ্চারণ ব্যান্ডের গায়ক এনামুল কবির রেবেলের কাছে 1 কেজি আইস পাওয়া যায়। তিনি মাদক ব্যবসায়ী লিটু ওরফে ভাইজানের সহযোগী হিসাবে কাজ করত। রেবেলের কাছে তথ্য পেয়ে ওই মাদক ব্যবসায়ীর বাসা থেকে গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়, তবে লিটনকে ধরা যায়নি। সাদিয়া কানিজের রিপোর্ট। এমন সব জনপ্রিয় গান গেয়ে মঞ্চ মাতাতেন সঙ্গীত শিল্পী এনামুল কবির রেবেল। সেই পরিচয়ের আড়ালে ভয়ঙ্কর মাদক আইস ব্যবসায় জড়িয়ে যান জনপ্রিয় উচ্চারণ ব্যান্ডের এই গায়ক। সবার চোখ ফাঁকি দিয়ে পোষা বিড়ালের খাবারের প্যাকেটে আইস বহন করতেন তিনি। রেবেলের বিরুদ্ধে এমন তথ্য পাওয়ার পর তার বাসায় অভিযান চালায় রামপুরা থানা পুলিশ। সেখান থেকেই 1 কেজি আইস সহ তাকে গ্রেপ্তার করা হয়। পরে রেবেলের দেয়া তথ্যে অভিযান চালানো হয় মাদকের মূল ব্যবসায়ী লিটন ওরফে কথিত ভাইজানের বাসায়। উচ্চারণ ব্যান্ডের ভোকালিস্ট হিসেবে এনামুল কবির রেবেল খ্যাতি অর্জন করেন। পুলিশ জানায় জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে আড়ালে মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন তিনি। বাংলাদেশের একটি খুব জনপ্রিয় ব্র্যান্ড উচ্চারণ, এই উচ্চারণের ভোকাল ছিলেন তিনি। এখনও সঙ্গীত পেশার সাথে জড়িত আছেন। তার কাছে আমরা 1 কেজি আইস উদ্ধার করি তার কাছ থেকে, এবং একটি মোবাইল তার কাছ থেকে জব্দ করা হয়। বছর 5 আগে এক অনুষ্ঠানে মাদক ব্যবসায়ী লিটনের সাথে তার পরিচয়, সেখান থেকে বন্ধুত্ব। তখন থেকেই মাদক ব্যবসার সহযোগী হিসেবে কাজ করছে রেবেল। প্রথমে ওনার দেওয়া বক্তব্য অনুসারে প্রথমে পরিচয় হয়েছে, একটা পর্যায়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পাশাপাশি এই ব্যবসাটা আস্তে আস্তে জড়িয়ে গিয়েছেন। উনি স্বপ্রণোদিত হয়েই বুঝে শুনেই জেনে শুনেই এটি যে আইস এটি উনি জেনে শুনেই এই কাজটা করেছেন। পুলিশ জানায় মাদকের মূল হোতা পলাতক লিটন ও তার সহযোগীদের ধরতে অভিযান চলছে। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। সেবার মান না বাড়িয়ে ভাড়া বাড়ানোতে ক্ষোভ জানিয়েছেন রেল যাত্রীরা। টিকিট কালোবাজারি রোধ ও রেলের নানা অনিয়ম দূর করার কথা বলছেন তারা। যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর হাদিউজ্জামান জানান, ভাড়া বাড়িয়ে রেল লাভবান হয়েছে বিশ্বে এমন কোনো নজির নেই। এদিকে রেলে ভাড়া বাড়লেও যাত্রীদের উপর তেমন কোনো প্রভাব পড়বে না বলে জানান রেলের মহাপরিচালক। আলাউদ্দিন আলীর ক্যামেরায় আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। বেড়েছে রেলের ভাড়া। যাত্রীবাহী ট্রেনের রেয়াত সুবিধা প্রত্যাহারে আন্তনগর, মেইল, লোকাল ও কমিউটার সব ধরনের ট্রেনেই যাত্রীদের গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। 100 কিলোমিটার পর্যন্ত ভ্রমণের ভাড়া অপরিবর্তিত থাকলেও 101 থেকে 250 কিলোমিটার পর্যন্ত 20%, 251 থেকে 400 কিলোমিটার পর্যন্ত 25% ও 401 কিলোমিটারের বেশি দূরত্বে ভাড়া বেড়েছে 30%। এরই মধ্যে বাড়তি ভাড়ায় টিকিট কিনছেন যাত্রীরা। সবসময় রেলওয়ে হয়রানির শিকার হতে হয়। দুর্মূল্যের বাজারে হঠাৎ করে ট্রেনে রেলওয়ের ভাড়া বাড়ানো, এটা কোনোভাবেই আমি অ্যাকসেপ্ট করি না। একটা টিকিট করলো 700-800 টাকা দিয়া, এসি টিকিট করে বসলো, এসির ওইটাও বসার মতো শান্তি মতো বসতে পারে না। সাধারণ মানুষের তো দেয়ালে পেট টিকে গেছে, বিভিন্ন দিক থেকে দ্রব্য সামগ্রীর দাম বেশি, ভাড়া যেন আর না বাড়া। গরমের অস্থিরতা যদি ভাড়ার অস্থিরতায় পরিণত হয় তাহলে এটা অনেকটাই প্রবলেম। ভাড়া বাড়ানো মানে একটা বাড়তি একটা জাস্ট চাপ হচ্ছে সবার জনগণের মধ্যে চলে আসা, যারা যাত্রী তাদের মধ্যেও চলে আসা। তো আমি এটা একদমই সমর্থন করব না। রেলের মহাপরিচালক সর্দার শাহাদাত আলী বলছেন, রেয়াতি সুবিধা প্রত্যাহারে যাত্রীরা খুব বেশি ক্ষতিগ্রস্ত হবেন না। রেলের আয় ব্যয়ের সমতা না আসলেও কিছুটা ভারসাম্যতা তৈরি করতে এমন ব্যবস্থা নিয়েছে রেলওয়ে। সাধারণ মানুষ নরমালি শহরতলি এলাকায় এক স্টেশন থেকে 2 স্টেশন চলাচল করে, তাদের জন্য এটা তাদের উপরে কোনো এফেক্ট পড়বে না, বরং দূরবর্তী জায়গায় যারা যাবে তাদের জন্য। এবং এটা কিন্তু হার কিন্তু খুব বেশিও না, সব জায়গায় আমাদের ব্যয় বৃদ্ধি হয়েছে। 2016 থেকে 2023 7 বছরে আমাদের কিন্তু কোনো ভাড়া বৃদ্ধি হয়নি। তো যে কারণে এটা সমন্বয় করলে যে একটা সমতা আসবে, রেল কিছুটা আর্থিকভাবে কিছুটা আয় আমাদের কিছুটা বৃদ্ধি হবে, এবং তাতে আয় ব্যয়ের যে সমতা তাদের কিছুটা হয়তো কমবে। অন্যদিকে যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর হাদিউজ্জামান বলছেন, রেলকে ব্যক্তিগত প্রতিষ্ঠানে রূপ দিচ্ছেন নীতি নির্ধারকরা। অনিয়ম দুর্নীতি না কমিয়ে যাত্রীদের পকেট কাটার এমন সংস্কৃতি বন্ধ হওয়া উচিত। 20 থেকে 30% ভাড়া বৃদ্ধি, এটা যাত্রী পকেট থেকে একটা ব্যাপক পরিমাণে টাকা কিন্তু বের হয়ে যাবে। পৃথিবীর কোনো দেশ আসলে শুধুমাত্র ভাড়ার উপর নির্ভরশীল থেকে
লাভজনক প্রতিষ্ঠান হতে পারেনি। এখানে পণ্য পরিবহনের সক্ষমতা রেলকে বাড়াতে হবে। রেলে তো বিনিয়োগ হয়েছে, বিগত এক যুগে লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগ হয়ে গেছে। তো বিনিয়োগের একটা পরিকল্পনা আছে রেলের, কিন্তু আসলে আয়ের যে একটা পরিকল্পনা থাকার দরকার, আয়ের উৎসগুলো কি, কোথা থেকে আয় হবে, সেই পরিকল্পনা আসলে রেলের নাই। যাত্রী সেবা বাড়াতে উন্নত কোচ ব্যবস্থাপনা, রেলের জনবল সংকট দূর করা, অতি ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত, বাস্তবসম্মত সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়নে রেলওয়েকে আরও তৎপর হওয়ার কথাও বলেন তিনি। আশিকুল আলম, RTV, ঢাকা। বাগেরহাট ও ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছে। বাগেরহাটের রামপালে ট্রাক চাপায় ইঞ্জিন চালিত ভ্যানের 3 যাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও 2 জন। সকালে খুলনা মোংলা মহাসড়কের চেয়ারম্যান মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রামপাল উপজেলার সাইদ মোড়ল, আজাদ মোড়ল এবং মোহাম্মদ মনি মল্লিক। হতাহতরা সবাই ভ্যানের যাত্রী ছিলেন। দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটি জব্দ করা হলেও পালিয়ে গেছে চালক। এদিকে ময়মনসিংহ সদরের আলালপুরে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ 2 জন নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত 4 জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে ময়মনসিংহ শেরপুর সড়কের আলালপুরে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সিএনজি অটোরিকশার যাত্রী। আগামী 9 মে হজ ফ্লাইট শুরু হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। সকালে টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ বিভাগীয় পুরোহিত ও সেবায়িত সম্মেলনে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, হজ প্যাকেজে গতবারের চেয়ে 1,02,000 টাকা কম নেওয়া হয়েছে। সবকিছু ভালোভাবে চলছে। প্রধানমন্ত্রী 8 মে উদ্বোধন করার পর 9 মে হজের প্রথম ফ্লাইট শুরু হবে। বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন সিটি মেয়র ইকরামুল হক টিটু। গবেষণার মাধ্যমে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ সহ নিরাপদ প্রাণীজ প্রোটিন উৎপাদনের আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। সকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশনে বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী এই আহ্বান জানান। বলেন, প্রাণীজ আমিষের উৎপাদন বৃদ্ধির ফলে দেশের মানুষের বেড়েছে গড় আয়ু এবং গড় উচ্চতা। ভেটেরিনারিয়ানদের প্রাণী সম্পদের প্রাণ হিসাবে অবহিত করে মন্ত্রী বলেন, শুধু পুষ্টি ও আমিষ জাতীয় খাদ্য উৎপাদনে শুধু স্বয়ংসম্পূর্ণতা অর্জনই নয়, বৈদেশিক মুদ্রা অর্জনের রাস্তাও তৈরি করতে হবে। শান্তিপূর্ণভাবে শেষ হলো ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় 88 আসনের ভোট গ্রহণ। শুক্রবার দ্বিতীয় দফায় ভোট হয়েছে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর রাজ্যসহ 13টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, দ্বিতীয় দফায় ভোট পড়েছে 63%। পশ্চিমবঙ্গ, মণিপুর ও আসামে রেকর্ড 70% ভোট পড়েছে। এদিকে লোকসভা নির্বাচনের ভোট গণনা প্রক্রিয়ায় কোনো ধরনের পরিবর্তন হবে না বলে নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। 19 এপ্রিল শুরু হওয়া 7 দফার এই নির্বাচনের ভোট গ্রহণ শেষ হবে আগামী 7 জুন। ফল ঘোষণা হবে 4 জুন। গাজা ইসরায়েলের হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। সংবাদ মাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, বিভিন্নভাবে চাপ প্রয়োগ করেও শিক্ষার্থীদের আন্দোলন দমাতে পারছে না বাইডেন প্রশাসন। এদিকে শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় সমাবর্তন অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিস্তারিত সামদানি প্রত্যয়ের রিপোর্টে। গাজায় ইসরায়েলের চলমান হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের প্রধান বিশ্ববিদ্যালয়গুলো। গত সপ্তাহে নিউ ইয়র্কের কলাম্বিয়া ইউনিভার্সিটিতে প্রথম গাজায় ইসরায়েলের যুদ্ধবিরোধী বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করে শিক্ষার্থীরা। এতে পুলিশি বাধা দেয়া হলে বিক্ষোভ ছড়িয়ে পড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিবিসিকে জানায়, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা বিক্ষোভ চালিয়ে যাবে। অপরদিকে ওয়াশিংটন ডিসির জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও অধ্যাপকদের একটি দল হামলার প্রতিবাদে ক্লাস বর্জন ও বিক্ষোভ প্রদর্শন করলে তাদের উপর পুলিশ চড়াও হয়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সোমবার থেকে ক্লাসের আগেই বেশিরভাগ গেট বন্ধ করে দেয় এবং বিশ্ববিদ্যালয়ের পরিচয়ধারী ছাড়া প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করতে শুরু করে। ইমোরি ইউনিভার্সিটিতে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। এছাড়াও এমারসন কলেজ থেকে 108 জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ইসরায়েল বিরোধী ব্যাপক বিক্ষোভের জেরে লস অ্যাঞ্জেলেসের দ্য ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় সমাবর্তন অনুষ্ঠান বাতিল করেছে কর্তৃপক্ষ। 10 মে আয়োজিত হওয়ার কথা থাকলেও নিরাপত্তার অজুহাতে বাতিল করা হয়েছে অনুষ্ঠানটি।
এরই মধ্যে প্রায় 5 শতাধিক শিক্ষক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে মার্কিন প্রশাসন। সিএনএনের এক প্রতিবেদনে জানা গেছে, বিশ্ববিদ্যালয় ও মার্কিন কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করছে এবং অনেকাংশেই ব্যর্থ হয়েছে। তবে হোয়াইট হাউস বলেছে, রাষ্ট্রপতি জো বাইডেন মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করেন। সামদানি প্রত্যয়, RTV। মেহেদী হাসান মিরাজের টি-20 বিশ্বকাপের দলে ঢোকার সুযোগ দেখছেন না বিসিবি সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। বিকেলে জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়ে মিরাজকে নিয়ে করা এক প্রশ্নের জবাবে এ কথা বলেন বিসিবি সভাপতি। এ সময় তিনি বলেন, সেরা দলই বিশ্বকাপে যাবে। এই 17 জনের মধ্যে খেলবে কিন্তু 11 জন। এখন এই 11 জন যখন আপনি ঠিক করেন, আপনাদেরই যদি জিজ্ঞেস করে বলবেন, দেখবেন এখানে বাকিরা খেলবে না, যাচ্ছে। এখন আপনি কি মনে করেন মেরাজের মতো ছেলেকে বসায় রাখা উচিত নিয়ে, না খেলিয়ে? সো আমি বলছি, যাদের নাকি খেলার সম্ভাবনা আছে তারা আছে কিনা এটা দেখেন। বেস্ট 11-এ আপনি যদি নিজেরাই সাজাতে চান তাহলে আপনি দেখবেন স্কোয়াড ঠিক আছে। আপনি যদি এখন এক্সট্রা প্লেয়ার কাকে নেওয়া হচ্ছে, এটার মধ্যে যদি মেরাজকে ধরেন, এটা তো দুঃখজনক। এটাকে মেরাজকে ধরা উচিত না। ভর দুপুরে ফুটবল ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাফুফে। অর্থের অভাবে ফ্লাড লাইটে খেলা চালাতে না পারার ঘোষণা দেওয়ার একদিন পর সেই সিদ্ধান্ত থেকে সরে আসার ঘোষণা দিলেন ফেডারেশন সভাপতি। আসরের উদ্বোধনে এসে কাজী সালাউদ্দিন জানালেন, বিষয়টি ভুল বোঝাবুঝি। এদিকে উদ্বোধনী দিনে ARBC ক্লাবের বিপক্ষে 1-0 ব্যবধানে জয় পেল বাংলাদেশ সেনাবাহিনী। এই ম্যাচের জয় পরাজয় ছাপিয়ে সব আলো কেড়ে নেন দুই দলের দুই কোচ। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। বাংলাদেশ সেনাবাহিনীর ডাগআউটে দেশের নারী ফুটবলের পরিচিত মুখ গোলাম রাব্বানী ছোটন, আর ARBC ক্লাবের ডাগআউটে গোলাম রায়হান। দুই আপন ভাইয়ের লড়াইয়ে কমলাপুরের বীরশ্রেষ্ঠ সিপাহী মুস্তফা কামাল স্টেডিয়ামে ভিন্ন এক ফুটবলীয় আমেজ। দিন শেষে 1-0 গোলের জয় পেয়েছে বড় ভাই গোলাম রাব্বানী। তবে ম্যাচ শেষে দু ভাইয়ের এমন করমর্দন ও হাস্যোজ্জ্বল ছবিগুলো বলে দিচ্ছে, দিন শেষে জয়টা হয়েছে ফুটবলের। ঘরে তো ভাই, কিন্তু এখানে ও আর মেধা দিয়ে কাজ করছে, আমি আমার মেধা দিয়ে কাজ করছি। এটাই পেশাদারিত্বই হলো এখানে আমাদের। মেয়েদিন নিয়ে 2009 সাল থেকে কাজ করতেছে। অবশ্যই তার মেধা বা দিয়া হয়তো, কিন্তু আমি আশাবাদী ছিলাম যে আমরা জিতবো, কিন্তু আমাদের দুর্ভাগ্য। এর আগে সাদামাটা উদ্বোধনে প্রধান অতিথি বাফুফে বস। অর্থের অভাবে ফ্লাড লাইটের ব্যবস্থা করতে না পারা বাফুফের নারী উইংয়ের উপর কিছুটা বিরক্ত কাজী সালাউদ্দিন। তীব্র রোদে মাঠে এসে বললেন, এভাবে চলবে না নারী লীগ, করলেন ফ্লাড লাইটের ব্যবস্থা। কিভাবে এটা করা যায়, অর্গানাইজ করো। সে বললো একটা বড় বাজেট লাগবে এবং NSCBর সাথে কথা বলতে হবে। বললো কথা বলো, বাজেট অ্যারেঞ্জ করে দিচ্ছি, খেলা রাত্রে হবে, নাহলে খেলা হবে না। সিম্পল। এই দিন আমরা ছিল, আমাদের ফান্ড কনস্ট্যান্ট আছে, এটা তো এই গান করতে করতে গানটাও দিতে হয়ে গেছে। লিগের দিন দুই আগে হঠাৎ স্পন্সর সরে যাওয়া আর নানান অব্যবস্থাপনার উত্তর জানা নেই বাফুফে বসের কাছে। আমি কোনো কন্ট্রোভার্সিতে যেতে পারবো না। এমন সব বাস্তবতায় শুরু হওয়া লিগের আকর্ষণ বাফুফে ধরে রাখতে পারবে কিনা তা নিয়ে আছে প্রশ্ন। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। ভারতের বিপক্ষে নারী দলের 5 ম্যাচের টি-20 সিরিজকে সামনে রেখে ভিন্ন আয়োজনে ট্রফি উন্মোচন করল বিসিবি। সিলেটের বন্দর এলাকায় অবস্থিত ঐতিহাসিক আলী আমজাদের ঘড়ির সামনে বাংলাদেশ ও ভারতের অধিনায়কের উপস্থিতিতে ট্রফি উন্মোচন করা হয়। চলতি বছরের শেষের দিকে বাংলাদেশে হতে যাওয়া নারী টি-20 বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে আন্তর্জাতিক সিরিজ খেলতে এসেছে ভারত। এর আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাজেভাবে সিরিজ হারে বাংলাদেশ দল। তবে ভারতের বিপক্ষে সিরিজটিতে ঘুরে দাঁড়াতে চায় লাল সবুজের মেয়েরা। বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে এই সিরিজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন টাইগার্স অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে 5 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচ শুরু রোববার। সিরিজের সব ম্যাচ শুরু হবে বিকেল 4টায়। রাতের সংবাদ এ পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।